ইয়াসের রুমে তিতিকা চুপচাপ বসে বসে পড়াচ্ছে। ইয়াস চুপটি করে তার সামনে বসে তিতিকাকে পড়ার ফাঁকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে। অন্যদিকে তিতিকা সম্পূর্ণ ধ্যান জ্ঞান পড়ার দিকে। তখন হাফসার কাছ থেকে গালের দাগের বিষয়টা কোনো মতে কাটিয়ে নিয়েছে, তবে মন মেজাজ একটুও ভালো নেই। ক্রমশ সব বিগড়ে যাচ্ছে। তিতিকার পড়ানো প্রায় শেষের দিকে। ইয়াসকে পড়া বুঝিয়ে দিয়ে আপাতত হোমওয়ার্ক দিচ্ছে সে। এরই মাঝে আচমকা ইয়াস তার উদ্দেশ্যে বলল, মিস একটা কথা বলি। বলো। তিতিকার হাসি মুখে বলা কথাতে ইয়াস মন খারাপ করে বলল, মিস তো। ইয়াসের কথা শেষ হতে না হতে তিতিকা তার কথায় বাধা সেধে মুচকি হেসে বলল, তৃতিকা। ওহ হ্যাঁ তো মিস রসগোল্লা, আপনার গালে এভাবে কে মেরেছে প্লিজ বলুন না। ইয়াসের কথায় তিতিকা থমকায়, নোটবুক হতে নজর সরিয়ে ইয়াসের দিকে তাকায়। শুরুতে নাম দিয়ে মুচকি হাসলেও শেষে কথায় নিমিশে তার মনটা বিষিয়ে গিয়েছে। তবুও সে জোরপূর্বক মৃদু হেসে আওড়ায়। কেন, জেনে কি করবে? তিতিকে ইচ্ছে করে বানিয়ে বলার মতো কিছু খুঁজে পেল না। যে কেউ দেখা মাত্রই বলবে এটা কারো হাতের 5 আঙ্গুলের স্পষ্ট ছাপ, পোকামাকড় দিয়েছে কিংবা অন্য কোনো বাহানা দেওয়ার সুযোগ এখানে নেই। তিতিকার কথা শুনে ইয়াস বুক ফুলিয়ে বলল, একদম মেরে ফেলবো তাকে। আমার মিস তো একদম রসগোল্লার মতো, বগুড়ার দইয়ের চেয়েও অসাধারণ, অথচ তাকে কেউ এভাবে কেন মারবে? কোন সাহসে মারবে? আপনি এই জন্যই মন খারাপ করে আর আমাকে পড়াতে চাননি, তাই না মিস? কিন্তু আপনি একটু চিন্তা করবেন না মিস, আমি আদির মামুকে বলে সেই বেয়াদবকে অনেক ফেটাতে বলবো। তুমি জানো আমার আদির মামুর গায়ে কত শক্তি, একবার কাউকে মারতে নিলে সে আর বাঁচতে পারবে না। এই আশার কথায় তিতিকা মনে মনে তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে। যার কাছে থেকে কষিয়ে থাপ্পড় খেয়ে এখন তার এই দশা, সেই ব্যক্তির কাছেই নাকি এই ঘটনার বিচার দিয়ে যাবে ইয়াস। আচ্ছা, তখন কি আদির রায়ান নিজেই নিজেকে মারবে, নাকি নিজের সর্বোচ্চ রাগ জেরে তাকেই পুনরায় আরও দুটো কষিয়ে থাপ্পড় দিবে? তিতিকে এসব ভাবতে ভাবতেই মৃদু হাসে। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলে ওঠে, এমন কোনো কিছুরই প্রয়োজন নেই। যিনি আমায় মেরেছে সে আমার গুরুজন, আমার ভুল ছিল তাই মেরেছে, এতে মন খারাপ করার কিছু নেই। গুরুজন চাইলে ছোটদের শাসন করতেই পারে। তিতিকের কথার উদ্দেশ্যই হলো ইয়াসের মনে বিষয়টিকে নিয়ে যেন কোনো প্রকার বিদ্রুপ মনোভাবে সৃষ্টি না হয়। যথারীতি ইয়াসও যেন বিষয়টা বোঝার চেষ্টা করে। তবে তিতিকের পেছনে আচমকে এসে দাঁড়ানো ব্যক্তিটি তিতিকের কথায় ব্রু উঁচিয়ে মৃদু হাসে। তিতিকে নিজের টোট ব্যাগ গুছিয়ে উঠতে নেবে, ঠিক সেই মুহূর্তে আচমকা তার সম্মুখে টেবিলের ওপর একটা চায়ের কাপ এসে দৃশ্যমান হয়। তিতিকে কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে আনমনে ভুলে ওঠে, আরে এসবের কি প্রয়োজন? তিতিকের কথা শেষ হতে না হতে সে সম্পূর্ণ থমকে যায়। সে ভেবেছিল হয়তো ঈশানী কিংবা অন্য কেউ এসেছে, কিন্তু হঠাৎ নিজের পাশে আদিরকে দেখে সে পুরোপুরি হতভম্ব। আদিরের পুরুষালী হাত খেয়াল না করলেও তার গাম্ভীর্যপূর্ণ চেহারার মুখোমুখি হয়ে তিতিকা সম্পূর্ণ স্তব্ধ। অথচ আদির তার দিকে নির্বিকার চাহনিতে তাকিয়ে রয়েছে। বিশেষ কোনো প্রতিক্রিয়াই নেই, উল্টো তিতিকা হতে নজর সরিয়ে সে ইয়াসের দিকে তাকায়। ইয়াস উচ্ছ্বসিত স্বরে বলে, মামু তুমি এখানে? আদির পাশেই তার ছোট্ট বিছানায় গিয়ে বসে পড়ে। অতঃপর খানিকটা মৃদু হেসে বলল, কেন এখানে আসতে পারি না আমি? আদিরের কথা ইয়াস আর কিছুই বলল না। আদিরকে স্বইচ্ছায় তার রুমে দেখে সে বেশ খুশি হয়েছে। অন্যদিকে তিতিকা আলতোভাবে নিজের নজর সরিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে রয়েছে। এদিকে ইয়াসের সাথে আদির স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকলেও তার আড়চোখা নজর ঠিকই তিতিকার দিকে, বিশেষ করে তিতিকার ফর্সা গালের উপরে পড়ে থাকে স্পষ্ট লাল হয়ে ওঠা 5 আঙ্গুলের চাপে। আদির নিজের নজর সরিয়ে নেয়, আড়ালে ভারী শ্বাস ফেলে ইয়াসের উদ্দেশ্যে বলল, পড়াশোনা কেমন চলছে? তোমার মিস ঠিক মতো পড়ায় তো? ঠিক মতো মানে? আমার মিস তো না না মিস তিতিকা অনেক ভালো পড়ায়। ইয়াসের কথায় তিতিকা মাথা নুইয়ে থাকা অবস্থাতেই কিঞ্চিত মুচকি হাসে। আদির মৃদু বাঁকা হাসে আর চোখে তিতিকাকে এক পলক দেখে নেয়। এদিকে তিতিকা চলে যাবার জন্য কিছু বলে উঠে দাঁড়াবে, ঠিক তৎক্ষণাৎ আদির তার কাজে বাধা সেধে বলল, ইয়াস তুমি একটু বাহিরে যাও তো, তোমার মিসের সাথে আমার কিছু কথা আছে। আদিরের অভিব্যক্তিতে তিতিকা চমকায়। তার সাথে আদিরের নতুন করে আবার কিসের কথা থাকতে পারে?
ওদিকে আদিরের কথা মতো ইয়াশ একটুও দেরি না করে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ রুম থেকে চলে যেতেই আদির দরজা চাপিয়ে দেয়, তবে পুরোপুরি লক করে না। আদিরের এহেন পদক্ষেপে তিতিকা আরও ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়াতে নিলেই আদির তার সামনে এসে বসে। হাতের ইশারায় তিতিকাকেও চেয়ারে বসতে বলে। তিতিকে ইতস্তত হয়েই চুপটি করে বসে। আদিরের গম্ভীর অভিব্যক্তিতে কিঞ্চিত ঢোক গেলে পরক্ষণে অস্ফুট স্বরে আওড়ায়, সরি। তিতিকার কথা শুনে আদির ব্রু উঁচিয়ে কিঞ্চিত তাচ্ছিল্যের সহিত বাঁকা হাসে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, সরি তো আমার আপনাকে বলা প্রয়োজন। এই বলেই আদির থামে। তিতিকা মুখ তুলে তাকে এক পলক দেখে। আদির মিশু হেসে গাটা কিঞ্চিত কাত করে তিতিকার গালের দিকে তাকায়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সরি, ছোটটা বেশি জোরে লেগেছে, আরেকটু আস্তে দেওয়া উচিত ছিল। আদিরের এহেন নির্বিকের কথা শুনে তিতিকার বিস্ময়ে চোখ বড় বড় হয়। কেউ মুখের উপরে এভাবে কি করে কথা বলতে পারে? আদিরের মাঝে তো সে বিন্দুমাত্র অনুশোচনা বোধও দেখছে না। এদিকে বলিষ্ঠ হাতের পাঞ্জাবির হাতাটা আদির আনমনে গুটিয়ে নিতে লাগলো। এভাবে হাতা গুটানো দেখে তিতিকে কিঞ্চিত ঢোক গেলেন। গতকাল এভাবেই মারামারির পূর্বে আদির প্রস্তুতি নিচ্ছিল, তবে আজও কি এখন তাকে দূরে নিয়ে পেটাবে? না, এ কি করে হয়? অবশ্যই এই লোকের ওপর কোনো ভরসা নেই। আদির হাতা গুটানো অবস্থাতেই মাথা উঁচিয়ে তিতিকার দিকে তাকায়। তার ভীতু অভিব্যক্তিতে মৃদু হেসে আওড়ায়, চিন্তা নেই, মারব না আমি আপনাকে। আদিরের কথা শুনে তিতিকা তটস্থ হয়। ওদিকে আদির তার হাত দুটো টেবিলের উপর রেখে আঙ্গুলে পুরো মুঠোভাবে এক করে। তার বাম হাতের ব্র্যান্ডের সাদা কালো ঘড়িটা বেশ মানিয়েছে তার পরশা হাতে। এত কিছুর মাঝে তিতিকার এই বিষয়টা নজরে লাগলো। যথারীতি তিতিকা নিজের প্রতি বিরক্ত হয়েই তার ভাবনা হতে বেরিয়ে এলো। এদিকে আদির তার উদ্দেশ্য গাম্ভীর্যের সহিত বলল, তো মিস তেতকা। আদির আরও কিছু বলতে নিয়েছিল, তবেই তার কথা শুরু হওয়ার পূর্বে তিতিকা তার দিকে বাতাসাতে বলল, তিতিকা আমার নাম, তেতকা নয়। তিতিকা মৃদু বিরক্তি ও রাগান্বিত চাহনিতে আদির মুচকি হাসে। পরক্ষণে এসে বুক ফুলে ভারী শ্বাস ফেলে বলে, সরি, কিন্তু এখন থেকে আমি আপনাকে মিস তেতকা বলেই ডাকবো। ইয়াস আপনার জন্য এত চমৎকার নাম কিভাবে খুঁজে দিল? তাই ভাবলাম বিষয় আপনার জন্য এই নামই পারফেক্ট। আপনি যেমন নিমের মতো তেতো, আপনার নামটাও ঠিক তেমনি হওয়া উচিত, মিস তেতকা। আদিরের অতিরঞ্জিত উদ্ভট অভিব্যক্তিতে তিতিকা চোখ মুখ রাগে কুঁচকে যায়। সোয়াল শক্ত হলে সে সব কিছু ঠোঁট চেপে সহ্য করে নেয়। এদিকে আদির আর একটুও সময় না নিয়ে বলে ওঠে, তো মিস তেতকা এখানে তো ঠিকই এসেছেন, কিন্তু আজ অফিসে যাননি কেন? আদিরের শান্ত গম্ভীর প্রশ্নে তিতিকা কিছুটা সাফাত স্বরে আওড়ায়, গতকাল আপনিই তো যেতে নিষেধ করেছেন। তিতিকার নমনীয়তায় আদির ভ্রুকুচি মৃদু হাসে, আমি যেতে না করলাম তাই আর আপনি যাবেন না? বেশ ভালো, তবে সপ্তাহখানেকের মধ্যে 2 লাখ টাকা অফিসে জমা করে দিয়ে যাবেন। তিতিকে এই পর্যায়ে আবার কিছুটা চমকে, এই বিষয়টা তোর মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। যদি সত্যি সত্যি এই 2 লাখ টাকা দিতেই হয়, তাহলে সে এতগুলো টাকা পাবে কোথায়? তিতিকা চিন্তিত স্বরে আওড়ায়, কিন্তু আমি এতগুলো টাকা পাবো কোথায়? এটা আপনার ভাবার বিষয়, আমার নয়, মিস তেতকা। পুনরায় আদিরের নির্বিকার অভিব্যক্তি। তিতিকা যেন বেশ বিরক্ত হলো, সাথে প্রচণ্ড অস্বস্তিও হচ্ছে। আপনি চাইলে ভেবে দেখতে পারেন, এখনো সময় আছে। যদি জব করার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল অফিসে চলে আসবেন, আপনার জন্য বিশেষ সারপ্রাইজ আছে। তিতিকা পুনরায় বিস্মিত চাহনিতে তার দিকে তাকায়। হেকে তো কি করবে সে চিন্তায় মরিয়া, তার মাঝে আবার কিসের সারপ্রাইজ? আবার শেষমেশে এই খারুসের অফিসেই যেতে হবে। এদিকে তিতিকার ভাবনার চিন্তার মাঝে আদি তার উদ্দেশ্যে বলল, ভাবনা চিন্তা পরে করবেন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আদিরের কথায় তিতিকা মাথা নুয়ে চায়ের কাপের দিকে তাকায়। সামনে আদিরে এভাবে বসে রয়েছে আর সে একা একাই চা খাবে, বিষয়টা কেমন দেখায় না? তিতিকা মনে মনে এসব ভাবতে ভাবতে লাগলো। অথচ আচমকা আদির বলল, নির্দ্বিধায় খেয়ে নিন, আমি চা খাই না। আদিরের কণ্ঠে তিতিকা চমকায়। সে তো বিষয়টা নিয়ে মনে মনে ভাবছিল। আদির কি করে তার মনের কথা বুঝে গেল? তিতিকা কিঞ্চিত ঢোক গেলে চায়ের কাপে ঠোঁট ছোঁয়, তবে 2-3 বারের বেশি চুমুক সে দিতে পারে না। আদি তার দিকে অপলক চেয়ে রয়েছে, অথচ তার এতে তীব্র অস্বস্তি হচ্ছে। একই সাথে আদিরের গাম্ভীর্যের অভিব্যক্তিতে বারংবার তার চোখ মুখ শুকিয়ে আসছে।
না, আর এখানে থাকা যাবে না। তিতিকা কোনো মতে চায়ের কাপটা টেবিলে যথাস্থানে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আসমকা উঠে দাঁড়ানো তো আদির তার দিকে ব্রুসিয়ে তাকে আদিরের নজরের সাথে চোখাচোখি হতে তিতিকা কিঞ্চিত ঢোক গেলে ইতস্ত স্বরে বলে, সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন আসছি, ভালো থাকবেন। এ বলে সে এক মুহূর্তে দেরি না করে নিজের ব্যাগটা নিয়ে রুম হতে বেরিয়ে পড়ে। এদিকে আদির তার যাওয়ার পানে কিঞ্চিত মুচকি হেসে বিড়বিড়িয়ে আওড়ায়, ভালো তো আমি সর্বদাই থাকি মিশতে তোকার। এই বলার মাঝে আদির নজর পড়ে তিতিকার চায়ের কাপে। অর্ধেকটা চা সে ফেলেই চলে গিয়েছে। আদির বাড়ি শ্বাস ফেলে চায়ের কাপটা হাতে তুলে নেয়। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়ের কাপের চারপাশটা চোখ বুলিয়ে নেয়। কাপের বাম পাশে শুকনো ঠোঁটের মৃদু ছাপ স্পষ্ট। আদির বিষয়টা খেয়াল করতে পুনরায় মৃদু হাসে। পরক্ষণে কি যেন ভেবে ঠিক সেই ঠোঁটের ছাপযুক্ত স্থান বরাবর নিজের ঠোঁট ছোঁয়ায়। জীবনে চা না খাওয়া আদির রায়ান চৌধুরীর শেষমেশ এমন মিষ্টি স্বাদযুক্ত চায়ে দুবার চুমুক দিয়ে মৃদু হেসে বলে ওঠে, এত মিষ্টি খেয়ে কী লাভ, মিশতে তোকা তো তেতেই রয়ে যাবে। আদির এই বলেই থামে। পরক্ষণে আবার ভারী শ্বাস ফেলে গাম্ভীর্যের সহিত আওড়ায়, একদম নিরামিষ একটা, এ তো আমার চেয়েও বেশি। আদির নিজের কেবিনে প্রবেশের পূর্বে মাথা ঘুরিয়ে একবার তিতিকার ডেস্কের দিকে তাকায়। না, তিতিকা আজ আসেনি। সে খানিকটা হতাশ হলো এতে। ভেবেছিল আজ অফিসে হয়তো নিশ্চিত তিতিকার দেখা পাবে, কিন্তু এমনটা হলো না। তিতিকা না আসায় আদির হতাশ হলো ঠিকই, কিন্তু তার এই হতাশার দরুন আকস্মিকভাবে চোখে মুখে গাম্ভীর ও রাগের স্পষ্ট ছাপ তীব্রভাবে ফুটে উঠল। সোয়াল শক্ত করে এক প্রকার রেগে এসে নিজের কেবিনের ভেতরে প্রবেশ করে। দরজাটা রাগে সজোরে আটকে দিতে এক বিকট শব্দে চারপাশ চেয়ে যায়। বাহিরের সকলে বিষয়টা লক্ষ্য করতেই বুঝে যায় আজ আদির রায়ান চৌধুরীর মাথা ঠিক নেই। সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে, নয়তো কখন কি হয়ে যায় তার নিশ্চয়তা নেই। আদির বিরক্তিতে নিজের পরনের কালো রঙের কোটটা টেনে টেবিলের উপর ছুঁড়ে মারল। সাদা শার্টের হাতা গুটিয়ে তাতে দাঁত চেপে ধরল। আচমকিতে তার বলিষ্ঠ গায়ের প্রতিটি বাজি স্পষ্ট ফুটে উঠেছে। তবে এরই মাঝে এই বদ্ধরুমে এক পরিচয় কণ্ঠস্বর বেশি হলো, আপনি এমন করছেন কেন? আদিরের জানা মতে এই রুমে সে ব্যতীত আর কেউ নেই। তাহলে এখানে সে রতিত পাশে তাকাতেই দেখি তিতিকা দুটো ফাইল নিয়ে সোফার কাছে চুপটি করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ বসে থাকলেও রুমে আদিরের প্রবেশের সাথে সাথে সে উঠে দাঁড়ায়। হঠাৎ আদিরের এত রাগ আর অদ্ভুত আচরণে সে বেশ অবাক হয়। এদিকে আদির বিস্ময় চাহনিতে তিতিকার দিকে তাকিয়ে থাকে। তার মেজাজটাও ধীরে ধীরে শান্ত হয়। নিজেকে কিছুটা স্বাভাবিক করে ব্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল, আপনি এখানে কি করছেন? আপনি না গতকাল আসতে বললেন? তিতিকার স্বাভাবিক কণ্ঠে আদির ভারী শ্বাস ফেলে নিজেকে পুরোপুরি তটস্থ করে বলল, টাকা নিয়ে এসেছেন, চলে যাবে? আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা বলে ওঠে, না, অত টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি এই জবটা ছাড়তে পারবো না। তিতিকার নমনীয় ইতস্ত কণ্ঠস্বরে আদির আচমকা মৃদু হেসে ফেলে, যা তিতিকার নজরে পড়তে সে বলল, আপনি হাসছেন কেন? আমি কিন্তু সত্যি এতগুলো টাকা। পুনরায় আদির হেসে ফেলে। সে কিসের জন্য হাসছে তা হয়তো নিজেও জানে না। তবে এবার একদম স্বাভাবিক তিতিকের উদ্দেশ্য বলল, আসুন, আপনার সাথে একটা প্রয়োজনীয় বিষয়ে কথা বলার আছে। আগে কথাটা বলে নেই, তারপর না হয় আপনাকে সারপ্রাইজ দেব। পুনরায় সারপ্রাইজের কথায় তিতিকা থমকায়। কিসের সারপ্রাইজ দিতে চাইছে আদির, তাই তার বোধগম্য নয়। এদিকে আদির এসে তিতিকার পাশে সোফায় বসে পড়লে তিতিকাকেও পাশে সোফায় বসতে বলায় সেও নির্বিকার বসল। আদির এখন অনেকটাই সিরিয়াস হয়ে উঠেছে। চোখ মুখে এক অদ্ভুত শান্ত গম্ভীর ছাপ স্পষ্ট। তিতিকা ভাবছে আদির তাকে এই মুহূর্তে ঠিক কী বলতে পারে। এরই মাঝে আদির রায়ান ভারী শ্বাস ফেলে বলতে লাগলো, তিতিকা, আমি জানি না এই বিষয়ে আপনাকে বলার আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তবে বিষয়টা যেহেতু আমাদের দুজনের সম্পর্ক ভিত্তিক, তাই আমার মনে হয় এটা আপনাকে জানানো উচিত। আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকা আরও বেশি অবাক হয়। তাদের দুজনের সম্পর্ক ভিত্তিক কিছু, এর মানে কি? আদিরকে তো সে ঠিকমতো চেনেও না। আদির আসলে চায়টা কি বিষয়ে কথা বলতে চাইছে? তিতিকার ভাবনার মাঝে আদির আবারও বলতে শুরু করে, আমি বারবার সিদ্ধান্ত বদলেছি, কথাটা আপনাকে বলবো নাকি বলবো না, কিন্তু আমার মনে হয় যেহেতু এখানে আপনিও জড়িত আছেন, তাই বেশি বনিতা না করে জানিয়ে দেওয়াটাই উচিত।
আদির কিছু সময়ের জন্য থামে, নিজেকে আরও বেশি তটস্থ করে নিয়ে বলতে শুরু করে। মিস তিতিকা তালুকদার, আপনি বলেছিলেন আপনার বাড়ি নারায়ণগঞ্জ। এটা আপনি কেন বলেছিলেন তা শুরুতে না বুঝলেও পরবর্তীতে খোঁজ নিয়ে বুঝেছি। এটা সত্যিই আপনার হোমটাউন, কিন্তু আমি যে তিতিকা তালুকদারকে চিনি তার বাড়ি হলো কিশোরগঞ্জ। আদিরের কথার ভঙ্গি তিতিকার কাছে স্পষ্ট নয়, কিন্তু তার কথাগুলো বেশ অদ্ভুত লাগছে। আদির কোন তিতিকা তালুকদারের কথা বলছে? তার বাড়ি তো কিশোরগঞ্জে। বাবা মায়ের মৃত্যুর পর তীব্র বন্যায় তাদের বসতি ছাড়তে হয়েছিল। এরপর সেই বহু বছর আগে থেকে সে তার চাচা চাচিদের সাথে কিশোরগঞ্জ হতে নারায়ণগঞ্জে এসে থাকা শুরু করে, যার ফলে তার সার্টিফিকেট সহ সকল জায়গায় হোমটাউন হিসেবে নারায়ণগঞ্জে লেখা হয়। কিন্তু এখন আদির যদি কথার ইঙ্গিতে তারই কথা বলে, তাহলে এই আদির রায়ান কিভাবে তাকে চেনে? সে কি তার পরিচিত কেউ? তিতিকের বিস্ময়ের ভাবনা চিন্তার মাঝে আদির পুনরায় নিষ্প্রিয় বলতে লাগলো, আজ হতে 14-15 বছর আগের কথা। আমি আমার বাবার বিজনেসের সূত্রে কিশোরগঞ্জ গিয়েছিলাম। ওই সময় সেখানে তীব্র এক মহামারীতে সকলের জরাজীর্ণ অবস্থা। আর এই সময়ই আমার পরিচয় হয় তালুকদার পরিবারের সাথে। জনাব কাশেম তালুকদারই মূলত। আদিরের কথা শেষ হতে না হতেই তিতিকে বিস্ময়ের সাথে বলে ওঠে, আপনি আমার দাদুকে চেনেন? আমার দাদুই তো কাশেম তালুকদার। জি, আমি আপনার দাদুকে চিনি। তার সাথেই আমার প্রথম পরিচয় হয়। ও, বেশ খাতির জমে। অ্যাজ ইউজুয়াল আমি সেখানে থাকাকালীন অবস্থাতেই তিনি সেই মহামারীর দরুন আক্রান্ত হয়ে বেশ অসুস্থ হয়ে যান এবং আমার কাছে এক অদ্ভুত আবদার করে বসে। আপনার আদৌ কি মনে রয়েছে কিনা জানি না, তবে খুব সম্ভবত সে সময় আপনার বয়স আনুমানিক 3.5 থেকে 4 বছরের মতো হবে। আর আপনার দাদু তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে আপনার সাথে আমার বিয়ে দেওয়ার আবদার করে। তিতিকে তীব্র বিস্ময়ের সাথে আদিরের দিকে তাকিয়ে চোখের পলক একবারের জন্যও নামছে না। সে অপলক দৃষ্টিতে আদিরকে দেখছে। অন্তরস্থলে এক তীব্র ঝড় যেন সব তোলপাড় হতে শুরু করেছে। আদির যেন তিতিকার বিষয়টা বেশ ভালোই বুঝতে পারে। সে কিছুটা তিতিকার দিকে এগিয়ে আসে, খানিকটা ইতস্ত ভঙ্গিতেই। আচমকা তিতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে নিজের হাতের আদলে শক্ত করে চেপে ধরেন। এ দফায় তিতিকা আরও বেশি বিস্মিত। এদিকে আদির স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতেই বলল, প্রীতি, আমি জানি এই সম্পর্কটা স্বাভাবিক নয়। আমি বয়সে তোমার যথেষ্ট বড়। আমাদের মাঝে যে অসমতা রয়েছে তা স্বাভাবিক হতে পারে না, কিন্তু সেই অতীতের সম্পর্কের ভিত্তিতে আমি আজও তোমার স্বামী। তিতি, আমি জানি এই সম্পর্কটা স্বাভাবিক নয়। আমি তোমার বয়সে যথেষ্ট বড়। আমাদের মাঝে যে অসমতা রয়েছে তা স্বাভাবিক হতে পারে না, কিন্তু সেই অতীতের সম্পর্কের ভিত্তিতে আমি আজও তোমার স্বামী। আদির ঠোঁট ভিজিয়ে দৃঢ় চাহনিতে তিতিকের দিকে তাকিয়ে। এদিকে তিতিকে যেন সম্পূর্ণ স্তব্ধ। সে নিষ্ফল চাহনিতে আদিরকে অপলক দৃষ্টিতে দেখছে, সম্পূর্ণ বাকরুদ্ধ এক মানবীর ন্যায় তার অভিব্যক্তি। আদির বুঝতে পারছে তিতিকা হুট করে বিস্ময়ের মাঝে আটকে গিয়েছে, কিন্তু সে যা সিদ্ধান্ত নিয়েছে তাতে তিতিকাকে এই বিষয়ে জানানো প্রয়োজন। কিন্তু তিতিকা বুঝতে পারছে না আদতে তার কি বলা উচিত। কিঞ্চিত ডুব গিলে সে মাথা নুয়ে হাতের দিকে তাকায়। আদি তার হাত জোড়া নিয়ে নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে চেপে বসে রয়েছে। তিতিকা হাতের দিকে তাকাতে আদির তটস্থ হয়ে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নেয় এবং নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করে, প্রীতি, আমি জানি না এটা জানার পর তুমি আদতে কি ভাবছো, কিন্তু না, আমি এ সম্পর্কের জন্য তোমার উপরে কোনো প্রকার জোরপূর্বক কোনো কিছুই নিয়েই কিংবা কোনো দিনই স্বামীর অধিকার পলাবো না। সেসবের সময়সীমা কিংবা পরিস্থিতি এখন আর নেই। আইনো এই বিয়ের কোনো মানেই নেই, আমিও মানি না। আর আমার মতে তুমি আজ জানার পর হয়তো তুমিও মানবে না। এটা জাস্ট সিম্পল একটা সামাজিক সম্পর্ক, দ্যাটস ইট। আদিরের এহেন কথাবার্তায় তিতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে এইবার হুট করে আদিরের উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কি বলতে চাইছেন? এটাই যে আমাদের মাঝে কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক না হলে অন্তত আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। একটা 4 বছরের বাচ্চাকে বিয়ে করাটা কখনোই স্বাভাবিক বিষয়বস্তু নয়। আমি সব কিছু জেনে বুঝেও বিয়েটা করেছিলাম শুধু তোমার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে।
আমি ছোটবেলা হতেই লন্ডনে বড় হয়েছি। আমার মম ছিলেন ব্রিটিশ আর বাবা বাংলাদেশি। অ্যাজ ইউজুয়াল ওই সময়ে আমার কাছে এইসব বিয়ে কোনো ভ্যালুই ছিল না। আমার তৎকালীন কালচার মোতাবেক বিয়েটা এক প্রকার ফেলনা ছাড়া কিছুই ছিল না। একজন মানুষের মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমার কাছে তার শেষ আবদার দাবি করেছে। তার মানবিকতার খাতিরে আমি তার ইচ্ছে পূরণ করেছি। তার মুখে শেষবারের মতো হাসি ফোটাতে আমার যা করার প্রয়োজন ছিল আমি তাই করেছি। কিন্তু এখানে বিষয়টাকে আমি একটু বেশি হেলাফেলা করে ফেলেছি। তুমি তোমার দাদুর সবচেয়ে প্রিয় ছিলে, আর তিনি চেয়েছিলেন তোমার ভবিষ্যৎ যেন সুপ্রসন্ন হয়। তার দায়িত্বটা আমি নেই। বিয়েটা অদ্ভুত কিংবা অযৌক্তিক হলেও তোমার দায়িত্ব নেওয়াটা আমার কর্তব্য ছিল। কিন্তু আমি তিতিকা আদিরে রেহেন নির্বিকার কথাবার্তায় বেশ অবাক হলো। স্বয়ং আদির রায়ন চৌধুরী যে তার স্বামী, এটা জানার পর সে কতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি বিস্মিত হচ্ছে আদিরের এরূপ কথাবার্তায়। কত সুন্দরভাবে বলে যাচ্ছে বিয়েটা তার কাছে শুধুই ফেলনা ব্যতীত কিছুই না। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন নেই পুরনো সম্পর্ককে টেনে আনা। যার জীবন যেভাবে চলছে সেভাবেই ছিল। আদির আর তার অসম সম্পর্ক তো আর কখনোই স্বাভাবিক হবে না, আর না তারা কোনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু হঠাৎ কেন আদির এসব কথা তুলছে? সে তার দায়িত্ব নিয়ে কেনই বা কর্তব্য পালন করতে চাইছে? যেখানে আদির বিয়েটাকে ন্যূনতম মান্য করছে না, সেখানে কিসের এই দায়িত্ব কর্তব্যের প্রসঙ্গ? মিস্টার আদির রায়ন চৌধুরী, দয়া করে আপনি কি বলবেন? বিয়েটাকে মান্য না করেও আপনি ঠিক কিসের দায়িত্ব পালন করতে ইচ্ছুক, আর সেটা এত বছর পরেই বা কেন? তিতিকার কণ্ঠস্বর কিছুটা গম্ভীর, ছাউনিতে তীক্ষ্ণ দৃষ্টি। আদির বিষয়টা অবশ্যই স্পষ্ট খেয়াল করেন। যথারীতি সেও এবার নিজেকে গুটিয়ে স্বাভাবিক করে ভাব গাম্ভীর্যের স্পষ্টতাকে পুনরায় মুখ অবয়বকে ফুটিয়ে তুলে বলে, মিস তিতিকা, আপনার রাগ করা বা অভিমান করাটা হয়তো স্বাভাবিক। বিয়েটা যেভাবেই হোক, সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি আমার আবশ্যক কর্তব্যের অংশ। আপনাকে সর্বক্ষেত্রে ভালো রাখার দায়িত্বটা আমার। কিন্তু আমি এর কোনো কিছুই এতদিন করিনি, কারণ আমি আদিরের কথা শেষ হলো না, বরং তার আগে তিতিকার তীক্ষ্ণতার সহিত বলে উঠল, তা হঠাৎ এত বছর পরে সে কেন আপনার মনে হচ্ছে আমার দায়িত্ব নেওয়াটা আপনার কর্তব্য? বিষয়টা কি এমন যে আপনি এখন এসে জেনেছেন আমার বাবা মা নেই, আমি একজন অনাথ? আমাকে এই শহরে একা একা থাকতে দেখেই কি আপনার মনে আমার জন্য বিশেষ কোনো দয়া মায়া জেগেছে? এমনটা হলে প্লিজ মিস্টার আদির রায়ন, আমার জন্য আপনাকে মোটেও কিছু করতে হবে না। এত বছর আমি বাবা মা ছাড়াই একাই বড় হয়েছি। আমার ফ্যামিলি বলতে আমার কাকা কাকিরেই আমাকে মানুষ করে এই পর্যন্ত নিয়ে এসেছে, আর এখন আমি আমার নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারি। নিজের দেখভাল করার মতো সামর্থ্য আছে আমার। আর যাই হোক, বাকিটা জীবনও আমি এভাবেই কর্ম করেই খেতে পারবো। সরি, কিন্তু আপনার কোনো প্রকার দয়ার প্রয়োজন নেই আমার। তিতিকার কণ্ঠস্বর রুক্ষ। আদির ভারী শ্বাস ফেলে ঠোঁট চেপে তিতিকার কথাগুলো শুনল। তবে তিতিকার এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছে না। তার এই মুহূর্তে একা থাকা প্রয়োজন। এই ভাবনায় সে উঠে দাঁড়াতে নিলে আদির তৎক্ষণাৎ তিতিকার হাতটা চেপে ধরে। আচমকা সোফা হতে উঠে এসে তিতিকার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। নিমেষে তিতিকার বিস্ময়ে চোখ ছানা বড়া। সে চুপটি করে একই সাথে বসে থেকে আদিরকে বিস্ময়ের নজরে দেখছে, অথচ আদিরের মাঝে এই নিয়ে কোনো হেলদোলি নেই। সে নির্বিকার বলতে লাগলো, তৃতি, আপনি জাস্ট। আদিরের কথা শুরু হবার পূর্বে তিতিকা বলে উঠল, আপনি আগে এটা ডিসাইড করুন, আপনি আমায় তুমি নাকি আপনি বলবেন। তিতিকার কথায় আদির থমকায়। কিছুটা ভেবে নিয়েই বলে ওঠে, তিতিকা, তোমার রাগ করাটা স্বাভাবিক নয়, কিন্তু আমার কথাটাও একটু বোঝার চেষ্টা করো। তুমি ভাবছো দায়িত্ব থেকে যখন এত বছর পালিয়ে বেরিয়েছি, তাহলে আজ কেন সে দায়িত্ব নিতে আমি মরিয়া? কিন্তু বিশ্বাস করো, আমি যখন বিয়ের পরদিন রাতেই হুট করে সেখান থেকে চলে এলাম। এবারও আদিরের কথা শেষ হয় না, তার পূর্বে তিতিকা বলে উঠল, কেন চলে গিয়েছিলেন? আবেগের বসে বিয়ে করে পরে হুঁশ হয়েছে? এই বিয়ে তো আপনার কাছে পেল না। আপনার হাই সোসাইটির সাথে তো আমি কিংবা বিয়েটা মানানসই নই, তাই তো পালিয়ে গিয়েছিলেন, তাই না? আমি মোটেও সে রাতে পালাইনি তিতিকা। আমার মম এমনিতেই অসুস্থ ছিল সে সময়, অথচ তিনি লন্ডনে আর আমি
বাবা বাংলাদেশে। সেদিন মাঝরাতে আমার কাছে খবর আসে মম অনেক বেশি অসুস্থ, আর আমি ওখানে গিয়েছিলাম শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য। আমার ফ্লাইট সহ এভরিথিং আগে থেকেই ঠিক করা ছিল। পরদিন নির্দিষ্ট ফ্লাইটে লন্ডনে না ফিরলেও অনেক বড় প্রবলেম হয়ে যেত, যে কারণে আমি বেশি কিছু না ভেবেই কাউকে না জানিয়ে চলে যাই। ভেবেছিলাম পরে যোগাযোগ করে নেব, কিন্তু একে তো বিয়ের সম্পর্কে আমার ফ্যামিলির কেউই জানতো না, আবার সাথে লন্ডন ফেরার পথেও এই নিয়ে কোনো কথা হয়নি, কারণ তখন শুধু মাথায় মমের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। মূল কথা, সিচুয়েশনটাই এমন ছিল যে আমার না গিয়েও কোনো উপায় ছিল না। তিতিকা আনমনে আদিরের কথাগুলো শুনবো। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নিজের মাঝে। আদিরের প্রতি তীব্র সহানুভূতি হলেও তার প্রতি রাগও হচ্ছে, অথচ তিতিকা বুঝতে পারছে না এটা আদতে রাগ নাকি অভিমান। আর অভিমান হলেও সে কিসের ভিত্তিতে আদিরের প্রতি অভিমান করছে? আচ্ছা, মানলাম আপনার কথা, তখন না হয় পরিস্থিতির শিকার হয়ে আপনি চলে গিয়েছিলেন, কিন্তু এরপরে কি একবারও আপনার মনে হয়নি আজ যার দায়িত্ব নিতে আপনি মরিয়ে, সে তখন তার বাবা মা ছাড়া ঠিক কীভাবে আছে? একবারও মনে হয়নি, তাই না? তিতিকার কথাবার্তা রাগের চেয়ে বেশি অভিমানে সাফি স্পষ্ট, তবে এটাই যেন আদিরকে বেশ অবাক করলো। সে শুরুতে কিছুটা কপাল কুঁচকে ফেললেও পরক্ষণে স্বাভাবিক স্বরে বলতে লাগলো, মনে হয়েছে বিদায় আমি তখন হতে এখন অবধি বহুবার খোঁজ করেছি আপনাদের, কিন্তু পাইনি। আমি লন্ডনে পৌঁছানোর পরপরই মম আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যুতে আমি বাবা দুজনেই দিশেহারা। এদিকে বাবাও হুট করে অসুস্থ হয়ে যায়। তার বিজনেস সহ সব কিছুই তখন আমার দায়িত্ব। মন মানসিকতা আর পরিস্থিতি এমন ছিল যে আমি নিজেকে গুছিয়ে নেওয়ার মতো সময়টুকুও পাইনি। তার আগে একের পর এক ঝড় আমার জীবনের সব কিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। মায়ের মৃত্যু 2 বছর পরেই বাবাও মারা যায়। এরপর হতে আমি সম্পূর্ণ একা। আর কিছুদিন পরেই আমার এই বিয়ের ঘটনাটা মাথায় আসে। বিশ্বাস করেন তিতিকা, আমি আপনাকে অনেক খুঁজেছি। বাবার মৃত্যুর পর আমি যখন সম্পূর্ণ একা, তখন প্রায় আমি দেশে আসতাম। এরপর কিশোরগঞ্জে আপনার খোঁজে কম করে হলেও 1000 বার গিয়েছি, কিন্তু ততদিনে তালুকদার পরিবারের অস্তিত্ব যেন কিশোরগঞ্জ হতে গায়েব হয়ে গিয়েছে। কেউই আপনাদের খোঁজ দিতে পারেনি। উল্টে এও শুনেছি আপনাদের পরিবার গ্রামবাসী হতে অনেক ঋণ করায় তারা নাকি আত্মগোপনে চলে গিয়েছে। এরপর আর সেও আপনাদের খোঁজ পায়নি। কিন্তু শেষমেশ যখন আপনাকে অফিসের ইন্টারভিউতে দেখলাম, তখনই পুরোদমে এটাই মনে হচ্ছিল আপনিই সেই তিতিকা তালুকদার। বিয়ের সময় কাজের মুখে আপনার নামটা না শুনলেও হয়তো আমি আপনার নামটাও কখনো জানতাম না। আদির তিতিকার হাত জোড়ার দিকে সে আনমনে কথাগুলো বলে থামলো, তবে এরই মাঝে আচমকা এক ফোঁটা জল এসে আদিরের হাতের পিঠে পড়ল। আদির ব্রুকুসকে মাথা উঁচিয়ে তিতিকার দিকে তাকায়। তিতিকা, আপনি কাঁদছেন? তিতিকার চোখ জোড়া ছলছল করছে। অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়লেও সে মোটেও কাঁদছে না। মাথাটা ঝিমঝিম করছে তার। এরই মাঝে সে আদিরের কথা শোনা মাত্রই নিজের হাত ছাড়িয়ে নেয়। পরক্ষণে হাতের ফিট দিয়ে চোখের জল মুছে নিয়ে বলে, না, আমি কাঁদছি না। আমি বাড়ি যেতে চাই। আমার একা থাকা প্রয়োজন। তিতিকার কথায় আবির ভারী শ্বাস পেলে। আজ এত সহজে কিভাবে কথাগুলো বলে ফেলেছে সে জানে না। কখনো তিতিকাকে আপনি বলছে, তো কখনো তুমি, অথচ এসবেও তার কোনো খেয়াল নেই। এরই মাঝে আদি তার কাছ থেকে উঠে এসে বসে। তিতিকার উদ্দেশ্যে নিষ্প্রিয় বলে ওঠে, আপনাকে আরও একটা বিষয় বলার আছে। যে সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল আর কি। তিতিকার মুখ তুলে আদিরের দিকে তাকায়। আবার কিসের সারপ্রাইজ? এরই মাঝে আদির নির্বিকার বলতে লাগলো, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বর্তমানে ছুটিতে রয়েছে। সে 1 সপ্তাহের জন্য ছুটি নিলেও বর্তমানে তার মা বেশ অসুস্থ, যার কারণে ছুটিটা দীর্ঘ হয়ে 1 মাস অবধি ঠেকেছে। কিন্তু এই মুহূর্তে পিএ ব্যতীত কাজ করাটা বেশ অসুবিধাজনক। আপনার যদি প্রবলেম না থাকে তাহলে এ কদিন আপনি আমার পিএ হতে পারেন। কাজের চাপ একটু বাড়বে, কিন্তু টেনশন নেই, আমি আপনার সাথে আছি। তিতিকে এবার যেন আরও গোলক দাদায় পড়ে গেল। সে একের পর এক বিস্ময়ের মাঝে ঘুরপাক খাচ্ছে। আর এই আদির সব কিছুতেই যেন নির্বিকার, এত কিছুতেই যেন তার কিছুই এসে যায় না। কতটা স্বাভাবিক থাকতে পারে এই লোক, তা ভাবতেই তিতিকা দিশেহারা।
তিতিকার নিস্তব্ধতায় আদির পুনরায় বলল, এত বেশি হাইফার হওয়ার প্রয়োজন নেই। আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন, আর আজ চাইলে এখনই বাড়ি যেতে পারেন। আই থিঙ্ক আপনার রেস্টের প্রয়োজন আছে। রাত অনেকটা পেরিয়েছে। তিতিকা মগ্ন তার নানান চিন্তা ভাবনায়। আজ অফিস হতে ফেরার সময় নিচতলায় বাড়িওয়ালা ছেলে রনির সাথে দেখা হয়েছে তার। কি অমায়িক তার ব্যবহার! তিতিকাকে দেখা মাত্রই মাথা নুইয়ে বড় সড়ো এক সালাম দেয় এবং তৎক্ষণাৎ সোজা বাসার ভিতরে প্রবেশ করে। অথচ তার এহেন পরিবর্তন তিতিকা সম্পূর্ণ বিস্মিত। এত দ্রুত কারো এমন পরিবর্তন, বিষয়টা বেশ আশ্চর্যজনক। তবে সে বর্তমানে এসব নিয়ে ভাবছে না। আদিরের কথা মতো সে তখনই বাড়ি চলে এসেছে, কিন্তু আসার পর হতে এভাবে স্তব্ধ হয়ে নিজের চিন্তা ভাবনায় মগ্ন সে। এই মুহূর্তের সঠিক সিদ্ধান্ত কি হতে পারে তা তিতিকার জানা নেই। আদিরের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে সে তাকে স্ত্রী মানে না, কারণ বিয়েটার কোনো মূল্য নেই তার কাছে। অথচ এটাও বলছে স্বামী হিসাবে তার প্রতি যে সকল দায়বদ্ধতা কিংবা কর্তব্যগুলো রয়েছে সেসব পালন করতে ইচ্ছুক। এটা কেমন কথা? যতই হোক, নানান পরিস্থিতির কারণে সে তার দেখভাল করতে পারেনি, কারণ আদির তার খোঁজ পায়নি। কিন্তু এর মানে তো এও না যে তার কোনো প্রয়োজন রয়েছে আদিরের বিশেষ কোনো সিম্পেথি কিংবা সাহায্য নেওয়ার। যেখানে আদির বিয়েটা মানে না, তাকে স্ত্রী হিসেবে মানে না, সেখানে আবার কিসের এত দায়বদ্ধতা? এমন তো নয় যে তিতিকে নিজের খেয়াল নিজে রাখতে পারে না। কয়েক মাস তো হলো এই শহরে একা একাই থাকছে সে। সমস্যা তো একটু একটু সব জায়গাতেই থাকে। তাই বলে আদিরের সাহায্য ছাড়া সে একেবারে মরে তো যায়নি। তিতিকা চিন্তা ভাবনা মিশ্র প্রতিক্রিয়া গড়ছে। কখনো সে আদিরের প্রতি বিরক্ত, আবার কখনো রাগান্বিত, কখনো বা নিজের অজান্তে আদিরের প্রতি বিশেষ এক অভিমান জমছে। অথচ তিতিকা তা বুঝতেই পারছে না। বন্ধ কেবিনে দুজন মানবী নিজেদের কাজে মগ্ন। ডেস্কের এক পাশে আদির নিজের মতো ফাইল আর ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে, আর অপর প্রান্তে তিতিকাও নানান ফাইল ও নোটবুকের মাঝে ডুবে রয়েছে। আদিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে তার কোনো অসুবিধা নেই। সে নির্দ্বিধায় রাজি হয়ে গিয়েছে, কিন্তু এখন এত সব কাজ বুঝতে গিয়ে তার মস্তিষ্ক যেন সম্পূর্ণ অকেজো হয়ে যাচ্ছে। আদির একের পর এক ফাইল, কোম্পানির ডকুমেন্টস, ডিল, এগ্রিমেন্ট সহ নানান রকমের বিষয়বস্তুগুলো তিতিকাকে বোঝাচ্ছে। আর তিতিকা হুঁ হাঁ করে কোনো মতে বিষয়গুলো নিজের মস্তিষ্কের আয়ত্তে আনার চেষ্টা করছে। এভাবেই দুজনের একটানা কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। দুজনের কাজ ব্যতীত বিশেষ আর কোনো কথাবার্তাই হলো না। যদিও আজ তিতিকা বেশ আগিয়ে অফিসে এসেছে, কিন্তু তাতে কি? তার কাজ শেষ হওয়ার তো কোনো নামই নিচ্ছে না। অবশ্য তিতিকা এখনও আনুষ্ঠানিকভাবে আদিরের ফিও হয়নি। অফিসের কেউই বিষয়টা এখনো জানে না। আজ কাজগুলো বুঝে নিচ্ছে, আগামীকাল আদির নিজেই বিষয়টা অফিসে ঘোষণা করে দেবে এবং আদিরের আসল ফিয়ে না আসা অবধি অনির্দিষ্টকালের জন্য তিতিকাই এখন তার প্রিয় হয়ে থাকবে। তিতিকাও ভেবে নিয়েছে আদিরকে বিশেষ কোনো নজরে দেখার প্রয়োজন নেই। আদির যেহেতু তাকে স্ত্রী হিসেবে মান্য করে না, তাহলে সে কেন তাকে বিশেষ কিছু ভাবতে যাবে? এর চেয়ে আগেও যেমন তাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল, এখনও তাই থাক। আলাদাভাবে আদিরকে তার প্রতি কোনো দায়বদ্ধতাও রাখতে হচ্ছে না। দুজনের বেশ ভালোই ব্যস্ত সময় পার হচ্ছিল। এরই মাঝে আচমকা আদিরের ফোনে কারো কল এলো। সে ব্যস্ততার মাঝে কলটা রিসিভ করে লাউড স্পিকারের টেবিলের উপরে ফোনটা রাখলো। জি ফুফি বলুন। সালাম কালাম ছাড়া সোজা এভাবে সম্বোধন? তিতিকা কিছুটা বিরক্ত আর বিস্ময়ে আদিরের দিকে তাকাতে চেয়েও আর তাকালো না, বরং মাথা নিচু করে ফাইল দেখতে দেখতেই মনে মনে আওড়ায়, ম্যানারলেস খারুস একটা। তিতিকার বিরক্তিবোধ আদিরের নজরে এলো না, তার মনোযোগ ল্যাপটপে। ওদিকে হাফসা বেগম ফোনের অপর প্রান্ত হতে বললেন, আদির বাপ, একটা কথা বলবো, দয়া করে মানা করো না। হাফসার হেন অভিব্যক্তিতে আদির কপাল চিত কুচকে যায়। তবুও সে স্বাভাবিক স্বরে বলে, কি বিষয়ে ফুফি? আগে বলো, তুমি মানা করবে না। আদির বিন্দুমাত্র না ভেবে নির্বিকারে বলে ওঠে, বিয়ে সম্পর্কিত কোনো কিছু হলে আম সরি। আগেও বলেছি, এখনও বলছি, এসবের বয়স আর আমার নেই। তাই ভালো হয় তোমরা এসব নিয়ে সময় নষ্ট করা বন্ধ করো। আদিরের কথায় যেন হাফসা বেগম বেশ হতাশ হলো। এদিকে তিতিকা ফাইল দেখার পাশাপাশি সব কথাই স্পষ্টভাবে শুনছে। বাপ, একবার শুধু আমার কথাটা শুনো। একটা মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে, দেখতে শুনতেও মাশাআল্লাহ। একবার শুধু তুমি আমাদের সাথে মেয়ের বাড়িতে আসো, খালি মেয়েটাকে দেখে যাবে, আর কিচ্ছু না। পছন্দ হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে ফুপি আর কত?
আমি 1000বার বলেছি আমি বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নই। তাহলে এই মেয়ে দেখার প্রসঙ্গ কেন আসছে? আদির কিছুটা শান্ত গাম্ভীর্যের সহিত কথাটা বলেই কলটা কেটে দেয়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে এক প্রকার বিরক্তি নিয়েই পুনরায় নিজের কাজে মনোযোগী হয়। এদিকে তিতিকা তাকে মাঝে মধ্যে আর চোখে চেয়ে চেয়ে দেখছে। কিছুটা একটা বলার জন্য তার মনটা আকুপাকু করছে, কিন্তু বলবে কি বলবে না তাই এখন বসে বসে ভাবছে। তবুও শেষ পর্যন্ত অধৈর্য হয়ে বলেই দেয়, আপনার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে? আদিল ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা অবস্থাতে জবাব দেয়, এর চেয়ে বেশি সে একটা শব্দও করলো না। এদিকে তিতিকার মেজাজ কেন যেন নিমিষেই বিগড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে তা তিতিকার অজানা, তবে সে কিছুটা চাপা সরে আদিরের উদ্দেশ্যে আওড়ায়, বিয়ে করে নিলেই তো পারেন। আদির আনমনে থাকায় সে তিতিকার কথাটা ঠিক শুনতে পারল না, তাই সে না বোঝার ভঙ্গিতে বলে, জি। তিতিকা এতে কিছুটা বিরক্ত হয়, তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তবুও সে চাপা সরে বললাম এত করে সবাই যখন বলছে তাহলে বিয়েটা চাইলেই করে নিতে পারেন। বয়সও তো মনে হয় অনেক হয়েছে, তাই না? আদির এবার ল্যাপটপের স্ক্রিন হতে নজর সরিয়ে তিতিকার দিকে তাকায়। পরক্ষণে কিছু একটা ভেবে ক্ষীণ বাঁকা হেসে বলতে লাগলো, করব বলছেন? তিতিকে তীব্র অস্বস্তিতে পড়ে যায়। হুট করে ইচ্ছে হচ্ছে খারুশ রায়নের মুখ বরাবর সজোরে একটা ঘুষি মেরে নিজেকে শান্ত করতে। তবু তিতিকে নিজেকে শান্ত করে স্বাভাবিক স্বরেই বলল, আদির আর কথা বাড়ায় না। আনমনেই কিছুটা মুচকে হাসে। পুনরায় দুজনের মাঝে ফিনফত নীরবতা। কিছু সময় এভাবেই অতিক্রম হবার পর তিতিকে ধীর স্বরে আদিরের উদ্দেশ্য বলে, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলুন। আমাদের বিয়েটা আপনার কাছে পেলনা হলেও সেটা তো বিয়ে, তাই না? হঠাৎ বিয়ের প্রসঙ্গ তোলায় আদির ব্রুচি তিতিকের দিকে তাকিয়ে বলে, আমি তো বলেইছি আপনার যাবতীয় বিষয়ে দেখভাল করার দায়িত্ব এখন আমার। আদিরের কথা শেষ হতে না হতেই তিতিকা মনে মনে আওড়ায়, আসছে আমার নীতিফিতির জমিদার। বিয়ে মানে না, অথচ বউয়ের দায়িত্ব পালন করবে। অথচ মুখে সে বলল, আমি তা বলিনি। বিয়ে একটা ধর্মীয় বিষয়বস্তু, এটার তাৎপর্য অনেক, তাই আপনি চাইলেও এটাকে হেলাফেলা করতে পারবেন না আমার মতে। তিতিকে এটুকু বলে থামে। তার ইতস্তবোধে আদির কপাল কুঁচকে তার দিকে তাকায়। তিতিকে কিছুটা সময় নিয়ে বলে, আমাদের বিয়ে তো মনে হয় কোনো সরাসরি আইনি পত্রে নেই। আর বিয়ে যেহেতু মানেন না, তাহলে আমাদের তালাক হয়ে গেলেই ভালো হয়। দুজনের মাঝে কোনো দায়বদ্ধতাও থাকবে না। আবার তিতিকার কথা শেষ হয় না, বরং তার পূর্বে আদির ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ায়। তাকে এভাবে আচমকে উঠে দাঁড়াতে দেখে তিতিকে স্তব্ধ হয়ে যায়। এদিকে আদির পাশ থেকে নিজের কোটটা পরে নিতে শান্ত গম্ভীর্যের সাথে আওড়ায়, তালাকের কোনো প্রয়োজন নেই। আদিরের অভিব্যক্তিতে তিতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে সন্ধিয়ান স্বরে বলল, কিন্তু কেন? তিতিকার কথায় আদির তার দিকে মুখ ফিরিয়ে তাকায়, কিঞ্চিত মুচকি হেসে বলে, থাকুক না আর কদিন সম্পর্কটা। আমি তো আর বিয়ে শাদী করছি না, আর যতদিন না আপনি বিয়ে করছেন ততদিন পর্যন্ত না হয় আমার বউ হয়েই থাকুন। আদিরের হাস্যোজ্জ্বল মুখে এহেন কথায় শুনে তিতিকা সম্পূর্ণ স্তব্ধ। এটা কেমন কথা? এরই মাঝে আদির রুম হতে বেরিয়ে যেতে যেতে আরও বলে, অফিস শেষে শপিং করতে যাব, নিচে আমার জন্য ওয়েট করবেন। যদি দেখেছি পাকনামি করে আগে চলে গিয়েছেন তাহলে একদম মেরে ফেলবো। শেষের কথাটা আদির যেতে যেতেই তিতিকার দিকে মুখ ফিরিয়ে ব্রুসিয়ে বলে, যেন তিতিকাকে এক প্রকার শাসিয়ে গেল। এদিকে তিতিকা তার কথায় শুরুতে কিঞ্চিত ঢোক গিলে মুখ বিংসি সাফা সরে আড়ে, একদম মেরে ফেলবো। আমি কি তার হাতের মোয়া নাকি? বিয়ে মানে না, আবার বলে বউ হয়ে থাকতে, এখন আবার শাসিয়ে গেল। কত বড় খারুশ একটা, সাদেই কি আর একে খারুশ বলি? মিস্টার খারুশ রায়ন চৌধুরী। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। তাদের সম্পর্ক কোন রূপে চাচ্ছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ।